আচ্ছা, তো প্রথমে একটা জিনিস বলে রাখি, ডিপ্লোমা যারা সেকেন্ড থার্ড সেমের স্টুডেন্ট আছো, দেখো ভাই আমাদের একটা নিউজ তোমাদের আমি পাঠিয়েছিলাম ইয়েতে গ্রুপে, ঠিক আছে। আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমরা পুরোপুরি ফ্রি রেখেছিলাম, ঠিক আছে। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে একজন মাত্র ছেলে জয়েন করেছে, তো সায়ন সায়ন রয়েছে, ঠিক আছে। তো ফ্রি ক্লাসে জেনারেলি কেউ জয়েন করে না, এটা হচ্ছে একটা প্রথম প্রবলেমের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে দেখবে প্রচুর লোকজন থাকে, তো সেখানে লোকজন জেনারেলি পিডিএফ কালেকশনের জন্য থাকে, ঠিক আছে। পিডিএফটা স্যার দিয়ে দেবে, আমি পরে রাত্রিবেলা পরীক্ষার আগের দিন করে দেবো, ঠিক আছে। তো এটা একটা বড় প্রবলেম, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে প্রবলেমটা আমাদের এন্ডে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, শুধু তো তোমাদের আমরা পড়াচ্ছি না, তার প্যারালালি ধরো ফিফথ সেমের পড়াশোনা হচ্ছে, থার্ড সেমের পড়াশোনা হচ্ছে, আর গভর্নমেন্ট জবের পড়াশোনা হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আমি একাই ক্লাস নিই, তো সেক্ষেত্রে তোমাদের যে ক্লাসটা আছে সেটা আমি পুরোপুরি ভাবে নিতে পারবো না, ঠিক আছে। এখানে একটা টাইমের প্রবলেম চলে এসেছে। টোটাল 9খানা সাবজেক্ট আছে তোমাদের। থার্ড সেমের জন্য 5খানা সাবজেক্ট আছে, আর ফিফথ সেমের জন্য 4টে সাবজেক্ট আছে। আমি এস্টিমেট করে দেখেছি ওটা আমার পক্ষে পুরো সাবজেক্ট সবকটা কমপ্লিট করা সম্ভব হবে না। এবং কমপ্লিট হবে না মানে এরম অর্থে, ধরো স্যার আপনি কি পারবেন না, হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু সেটা টু মাই লাইকিং হবে না। মানে কিরকম একটা ব্যাপার, ধরো একটা সাবজেক্ট পড়তে গেলে একটা নির্দিষ্ট আওয়ার্স তার মধ্যে ডেডিকেট করতে হয়, ডিভোট করতে হয়, ঠিক আছে। এবার ধরো জেনারেলি সার্কিট থিওরি পড়তে গেলে আই নিড মিনিমাম অফ 30 আওয়ার্স, 30 ক্লাস আওয়ার্স মিনস হচ্ছে 15 ক্লাস ডেজ। 15 ক্লাস ডেজ মানে হচ্ছে তোমার সেমিস্টারে, ধরো আমি তোমাদের সপ্তাহে একদিন ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এবার 15 ক্লাস ডেজ যদি আমি অ্যাড করি, তোমার মাসে হবে 4টে, 4 মাসে হবে 16টা। তার মানে 4 মাসে আমি শুধু সার্কিট থিওরিটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। আর বাকি সাবজেক্ট গুলোকে কমপ্লিট করা যাবে না টু মাই লাইকিং। মানে আমাদের যেরকম ভাবে ধরো ইনডেপথ ডিটেলস এর সমস্ত ডিসকাশন হয়, তোমাদের আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিওটা লাইভ থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা অ্যাজ পার সিলেবাস এবং ইনডেপথ ডিটেলসে কমপ্লিট করা পসিবল হবে না। ওই জন্য আমাদের একজন স্যারকে আমরা এমপ্লয় করেছি, একজন স্যার রয়েছেন, উনি তোমাদেরকে আরো, আমি যেরকম একটা ক্লাস নিচ্ছি স্যারও এরকম একটা ক্লাস নেওয়া চালু করবে। তো আমরা একটা মিনিমাম ফি স্ট্রাকচার ঠিক করেছিলাম, সেটা হচ্ছে 500 টাকা করে আমরা একটা ফিস রাখছি প্রতি মাস পিছু, ঠিক আছে। যেখানে তোমরা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পেমেন্টের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, তোমরা পে করে সেই ক্লাসে জয়েন করতে পারবে, ঠিক আছে। 500 টাকা পার মান্থ এই ভিত্তিতে। যেটা তোমরা কি কি থাকছে, মেনলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কম্পিটিশন থাকছে। দ্বিতীয়ত থাকতে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো তোমাদের এসছে সেগুলো ডিটেল ডিসকাশন হচ্ছে, কোশ্চেন অ্যান্সার হচ্ছে, প্লাস এই ভিডিওগুলো রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকছে আমাদের যে ইজি টেকনিক্যাল লার্নিং অ্যাপ আছে সেইখানে, ঠিক আছে। তো আমাদের যে ফ্রিতে করাবো বলে ভেবেছিলাম সেইটা কিন্তু হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, বাই মিনস অফ মেকিং দ্য ক্লাস লাইভ। মানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা ওই থার্ড সেমের যে গ্রুপটা আছে আপাতত, সেই থার্ড সেমের গ্রুপে প্রত্যেকদিন ক্লাসে দিতে থাকবে, ঠিক আছে। আর ডেইলি বেসিসে এরপর স্যার যখন জয়েন করবে তখন ডেইলি বেসিসে তোমাদের কিন্তু ক্লাসেস হতে থাকবে, ঠিক আছে। একটা থার্ড সেমের ক্লাস হবে, একটা ফিফথ সেমের ক্লাস অন ডেইলি বেসিস হতে থাকবে একটা করে। তো তোমরা কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা মনে করছো যে না স্যারের কাছ থেকে নোট পিডিএফ নিয়ে সমস্ত কিছু ভালোভাবে পড়াশোনা করবো, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে পেমেন্টের অপশন বলে দেওয়া হবে এবং ক্লাস করতে পারবে, ঠিক আছে। যারা শুধুমাত্র ফ্রি ক্লাস করবে তাদের লাইভ ক্লাসটা, মানে এই যে গুগল মিটের ক্লাসটা যেটা হচ্ছে সেটা ফ্রি থাকবে। পিডিএফ আর রেকর্ডিংটা আমরা দিচ্ছি না আপাতত, পিডিএফ আর রেকর্ডিংটা আপাতত হোল্ড করে রাখছি, ঠিক আছে। আমাদের যারা ধরো পে করবে তাদেরকে তো কিছু একটা ফেসিলিটি দিতে হবে, তার উপর ধরো এরকম অ্যাটেন্ডেন্স কম থাকছে, ঠিক আছে। তো সব দিক থেকে তাকে আমরা ঠিক করেছি। এবার তোমাদের যাদের পক্ষে সম্ভব হবে তারা জয়েন করবে, আদারওয়াইজ এই যে লাইভ ক্লাসটা সেটা কিন্তু ফ্রি থাকবে। আর এই ভিডিওটা থার্ড সেমের জন্য, এর আগে যে ফিফথ সেমের ক্লাসটা হয়েছে সেই ক্লাসটার ভিডিওটা আমরা ইউটিউবে আপাতত লাইভ রাখবো। তারপরের ক্লাস থেকে, এর পরের ক্লাস থেকে আমরা এই ভিডিওগুলোকে ব্লক করে দেবো, মানে এগুলো সব পেড ডোমেনের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তখন আর সেটাকে লাইভ তুমি দেখতে পারবে না বা ইউটিউব থেকে দেখা যাবে না, ঠিক আছে। তো আমাদের একটু সাপোর্ট করো, কারণ আমরা একটা নতুন ফিল্ডের দিকে এগোচ্ছি, ফিল্ডের দিকে আমরা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের ডিপ্লোমার ছিল না কোনো ক্লাস, ঠিক আছে। আমরা ডিপ্লোমার ক্লাসটা চালু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের ক্লাস করে অনেক কিছু বুঝতেও পারবে, শিখতেও পারবে, ঠিক আছে। তো এই হয়ে গেল
শুরুর দিকের বেশ কিছু কথা। এবার চলে আসছি আজকের ক্লাসে। আজকে যেহেতু একজন জয়েন করেছে সেই জন্য আমরা আগের দিনে আমি ডিসি জেনারেটর শুরু করেছিলাম, ঠিক আছে? তো সেই ডিসি জেনারেটরই আমি একটু কন্টিনিউয়েশন করছি, ঠিক আছে? বাদ বাকি যখন ছেলেরা যখন আরো জয়েন করবে তখন আমি ফার্দার এটাকে আরো ডিসকাশন করব, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে একটা ডিসি জেনারেটরের আমি অনেক কিছু বেসিক পয়েন্টস বলেছিলাম। তোমরা আগের ক্লাসে ছিলেন? স্যার আগের ক্লাসে ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম। আমি ছিলাম আগের ক্লাসে। হ্যাঁ, তো আগের ক্লাসে আমি অনেক কিছু জিনিস ডিসকাশন করেছিলাম, তোমরা একটু ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর কনসেপচুয়াল পয়েন্টস গুলো খুব ভালো করে ধরবে, ঠিক আছে? তবে আমরা সামনের দিকে এগোতে পারবো। এবার দেখো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো করে বুঝি। ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপালটা, ডিসি জেনারেটর মেইনলি ওয়ার্কস অন তোমার জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে এরকম ভালো করে বুঝবে। প্রথম কথা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ঠিক আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ধরো একটা নর্থ পোল দেখাচ্ছে, একটা সাউথ পোল দেখাচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি যদি একটা কন্ডাক্টরকে রাখতে পারি, ঠিক আছে, যেরকম একটা কন্ডাক্টরকে রাখতে পারি এবং কন্ডাক্টরটাকে যদি ঘোরাতে পারি, শুধু রাখলেই হবে না, কন্ডাক্টরটা কি করতে হবে? রোটেট করাতে হবে, ঠিক আছে? তাহলে একটা ফিক্সড ফিল্ডের মধ্যে কন্ডাক্টরটা যদি রোটেটিং কন্ডিশনে থাকে তাহলে আমরা জানি অ্যাজ পার ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইরকম ভাবে আমি যদি দুটো স্লিপ রিং এর থ্রু দিয়ে কানেকশন করি, ঠিক আছে, তাহলে এই এন্ডে এই দুটো পয়েন্টে আমি লোড লাগালে এখানে আমি একটা ভোল্টেজ পাবো, তাই তো? একটা বাল্ব যদি লাগাই তাহলে বাল্বটা জ্বলবে, ঠিক আছে? তাহলে এখানে একটা ভোল্টেজ আমরা পেয়ে যাবো। এবার প্রশ্ন হচ্ছে আমরা দেখবো এখন একটা ছবির মাধ্যমে দেখবো এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হবে সেই ভোল্টেজটা হচ্ছে সাইনোসয়েডাল ইন নেচার, এসি ইন নেচার। বাট এই স্লিপ রিং এর পরে, এই যে স্লিপ রিংটা আমি তৈরি করেছি, এই স্লিপ রিং এর পরে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা হবে ডিসি ইন নেচার। এটা ডিসি। আর এই ডিসি বলার থেকে বলা ভালো হচ্ছে পালসেটিং, ঠিক আছে? ডিসি বলার থেকে বলা ভালো হচ্ছে পালসেটিং, বাট ধরে নাও জেনারেলি ডিসি ধরে নাও। আর এইখানে যেটা আমরা ভোল্টেজটা পাবো দিস ইজ সাইনোসয়েডাল, দিস ইজ সাইনোসয়েডাল, ঠিক আছে? তো এই দুটো টাইপের ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে ইন দা কন্ডাক্টর। এবার এই কনসেপ্টটা আসছে কোত্থেকে? এই ভোল্টেজ তৈরি হওয়ার কনসেপ্টটা আসছে কোত্থেকে? আগের দিন বলেছিলাম, বলতে পারবে? একটা টার্ম আমি ইউজ করেছিলাম, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। মনে আছে কারো? স্ট্যাটিক্যালি ইনডিউসড, হ্যাঁ বলো, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বলার চেষ্টা করো ভাই সকল। মানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা কন্ডাক্টর থাকে, তাহলে কন্ডাক্টরটা যদি রোটেটিং অবস্থায় থাকে তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে একটা কারেন্টের ফ্লো হয়। কারেন্টের ফ্লো হয়। তার মানে একটা হচ্ছে কি, যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরকে রাখা যায় এবং কন্ডাক্টরকে যদি রোটেট করানো যায়, মানে there is a, মানে কি বলবো, রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য ফিল্ড এন্ড দ্য কন্ডাক্টর। ফিল্ড এবং কন্ডাক্টরের মধ্যে যদি একটা রিলেটিভ ভেলোসিটি ক্রিয়েট করা যায় তখন তার চারদিকে একটা ভোল্টেজ তৈরি হবে। ইট ইজ কল্ড অ্যাজ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। এটাকে আমরা বলেছিলাম ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। যেমন ডিসি জেনারেটর হয়ে গেল, এসি জেনারেটর হয়ে গেল, এই সমস্ত জায়গায় যে ভোল্টেজটা তৈরি হয় সেটাকে আমরা বলি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, ঠিক আছে? এবার এই ইএমএফটাকেই আমরা ই দিয়ে লিখিয়েছিলাম। ই ইজ ইকুয়াল টু, আমার কাছে ছিল ডি সাই বাই ডিটি। ই ইজ ইকুয়াল টু আমার কাছে ছিল ডি সাই বাই ডিটি। সাই হচ্ছে আমার কাছে ফ্লাক্স লিঙ্কেজ, তাই তো? সাই এর জায়গায় আমি বসিয়েছিলাম এন ফাই ডিডিটি, যেখানে এনটা কনস্ট্যান্ট হয়ে গেলে এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজ ইনডিউসড ভোল্টেজের যে পোলারিটি, ঠিক আছে, সেটা সবসময় সাপ্লাইড ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজের রেসপেক্টে অপোজিট হয়ে থাকে। ওই জন্য এখানে একটা মাইনাস সাইন আমরা ইউজ করছি, বিকজ অফ লেঞ্জেস ল। মানে কি, আমি এরকম বলতে চাইছি যে ভোল্টেজটা তৈরি হলো, সেই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের বা টার্মিনাল ভোল্টেজের ঠিক উল্টো দিকে থাকে। মানে ইনডিউসড ভোল্টেজ ইজ অপোজিট, ডাইরেক্টলি ইন অপোজিশন উইথ দ্য সাপ্লাই পোলারিটি অথবা উইথ দ্য তোমার টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে? তার সঙ্গে তোমার এতে থাকে। দিস ইজ অ্যাজ পার লেঞ্জেস ল, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল। তো এই হিসাবে আমাদের ভোল্টেজটা তৈরি হলো, কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো এইখান থেকে দেখো আমি একটা ফিগার এখানে এঁকেছি,
ঠিক আছে, এই ফিগারটাকে, এই যে ফিগারটা আমি এখানে দেখিয়েছি, এখানে একটা 3D ফিগার আমি ড্র করার চেষ্টা করেছি। এই 3D ফিগারে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই কন্ডাক্টরের একটা নোমেনক্লেচার করা আছে, এ বি সি ডি, এরকম 4টে সাইড আছে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে, ধরো আমি এরকম যদি একটা ছবি আঁকি, দুটো জিনিস আমাকে চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলোকে বলে হচ্ছে কয়েল সাইড। এটাকে কি বলে? কয়েল সাইড। এটাও একটা কয়েল সাইড, এটাও একটা কয়েল সাইড, এটাও একটা কয়েল সাইড, এটাও একটা কয়েল সাইড, ঠিক আছে? এগুলোকে আবার বলে কন্ডাক্টর। এই যে লম্বা লম্বা পোর্শনটা, এইটুকু পোর্শন, এটাকে বলা কন্ডাক্টর। এটাকে কয়েল সাইডও বলা হয়, কন্ডাক্টরও বলা হয়, কন্ডাক্টর, ঠিক আছে? এটা যেমন একটা সিঙ্গেল টার্ন কয়েল, এটাকে বলা হয় সিঙ্গেল টার্ন কয়েল। এই সিঙ্গেল টার্ন কয়েলের দুটো কন্ডাক্টর থাকে। এখানে দেখো একটা কন্ডাক্টর এদিকে রয়েছে, একটা কন্ডাক্টর এদিকে আছে, এটাকে বলে দুটো কন্ডাক্টর। এই দুটো পোর্শনকে বলা হয় এন্ড কানেকশন। এটাকে বলা হয় এন্ড কানেকশন। দিস ইজ কল্ড অ্যাজ এন্ড কানেকশন। এটাকে বলা হয় এন্ড কানেকশন, অথবা ওভারহ্যাংও বলা হয়। আমি কোন কোন জায়গায় দেখবি লেখা আছে ওভারহ্যাং, ঠিক আছে? ওভারহ্যাং, ঠিক আছে? তাহলে কন্ডাক্টর বললে এই ভার্টিক্যাল পোর্শনটুকুকে বোঝাবো, আর এন্ড কানেকশন বা ওভারহ্যাং বললে এই দুটো এন্ডের যে পজিশন সেটাকে বোঝাবো, ঠিক আছে? তো এইরকম ভাবে দুটো যে এন্ড রয়েছে, এই পাশের দুটো যে পোর্শন রয়েছে, সেখানে দেখো আমি দুটো স্লিপিং কানেকশন করেছি, আর স্লিপিং এর রেসপেক্টে একটা লোড কানেকশন করেছি। এবার এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমরা জানি ফ্লাক্স লাইন্স ফ্লো করছে, আর এই কন্ডাক্টরটাকে আমি কি করছি, এর মধ্যে রোটেট করাচ্ছি, এর মধ্যে ঘোরাচ্ছি। দেখো অ্যাক্সিস অফ রোটেশনটা কিরকম দিয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম একটা ডাইরেকশনে শো করেছে। তাহলে ফ্যারাডের লজ অফ এর ওয়ার্কিং প্রিন্সিপালটা তাহলে কি হলো? ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা এরকম লিখবো, whenever a conductor is placed in a magnetic field, now if it is rotated, a voltage is induced across the conductor, ঠিক আছে? Now if the conductor is rotated, a voltage is induced across the conductor. This induced voltage is also called as dynamically induced voltage. এই induced voltageটাকে আমরা কি বলবো? Dynamically induced voltage বলবো। And the value of this induced voltage is determined from, এর ভ্যালু যেটা বার করবো, that is determined from আমাদের Faraday's laws of electromagnetic induction, and specifically from second law of Faraday's law of second lawটা থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? Faraday's law of second, ঠিক আছে? second law of ইয়েতে তার এক্সপ্লেনেশনটা হচ্ছে এত, E is equal to n d phi by dt। এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ল এর এক্সপ্রেশন, ঠিক আছে? সো এই যখন কারেন্ট ক্যারিং, যখন কোনো কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হলো, তার ফলে তার চারিদিকে একটা ভোল্টেজ তৈরি হলো। এই ভোল্টেজটাকে আমরা ডিসি জেনারেটরে কাজে লাগাচ্ছি এবং আমাদের ভোল্টেজ জেনারেশনের কাজে ইউজ করছি, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে কন্ডাক্টরটাকে ঘোরালে কন্ডাক্টরের দুটো এন্ডে আমার ভোল্টেজ তৈরি হবে, ঠিক আছে? দিস ইজ দি ওয়ার্কিং প্রিন্সিপাল। এইবার দেখো এইখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমরা তোমার সাথে শেয়ার করবো, খুব ভালো করে বুঝবে। এখানে একটা কথা লেখা আছে যে এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, আমি বললাম যে এই কন্ডাক্টরের মধ্যে, এই কন্ডাক্টরে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে দ্যাট ইজ সাইনুসয়েডাল ইন নেচার, আর স্লিপিং এর পরে যে ভোল্টেজটা আছে দ্যাট ইজ ডিসি ইন নেচার। তাহলে এটা আমি সাইনুসয়েডাল কেন বলছি? তার তো কোনো কারণ আছে, এমনি এমনি তো বলছি না। তো এটা বুঝতে গেলে আমাদের দুটো পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। পয়েন্ট নাম্বার 1 ইজ, ভালো করে শুনবে, সেটা হচ্ছে দেখো এইখানে একটা কন্ডাক্টরকে দেখানো হয়েছে, ঠিক আছে? একটা সিঙ্গেল কন্ডাক্টরকে এরকম ভাবে, একটা সিঙ্গেল টার্ন কয়েলকে এইভাবে দেখানো হচ্ছে। এটাকে বোঝার একটা সহজ উপায় হচ্ছে, তুমি আমার হাতের দিকে দেখো, আমার ক্যামেরাটার দিকে দেখো। ধরো এইটা হচ্ছে আমার বাঁ হাতটা ধরে নাও একটা যে কোনো নর্থ পোল, আর ডান হাতটা ধরে নাও যে কোনোটা সাউথ পোল। এইবার এই মাঝখানে এটাকে ধরে নাও কন্ডাক্টর, এটা হচ্ছে আমার হাতের ঠিক মিডলে এইভাবে রাখা আছে, ঠিক আছে? তাহলে হাতের ঠিক মিডলে রাখা আছে, তাহলে এই ছবিটা অনুযায়ী আমি কি দেখতে পাচ্ছি, এটা যদি নর্থ পোল হয়, ধরো ডান হাতটা নর্থ পোল, এটা বাঁ হাতটা সাউথ পোল, তাহলে নর্থ পোল থেকে সমস্ত ফ্লাক্স লাইন বেরোচ্ছে আর পুরো কন্ডাক্টরের ক্রস সেকশন বরাবর ফ্লো হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এইবার দেখো যদি আমি এটাকে এইভাবে রাখি, তাহলে সমস্ত ফ্লাক্স কি কন্ডাক্টরকে লিংক করলো? না, করলো না। তার মানে উপর দিয়ে কিছুটা বাইপাস হয়ে চলে গেল, নিচ দিয়ে কিছুটা বাইপাস হয়ে চলে গেল, ঠিক আছে?
এইরকম যে পজিশনটা আছে, এই যে ভার্টিক্যাল যে পজিশনটা আছে, ভার্টিক্যাল পজিশনটা কি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্কেজ, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাওয়ার পথে এই কন্ডাক্টরের সঙ্গে লিঙ্ক করতে পারলো। কিন্তু যখন এরকম হরিজন্টাল পজিশনে চলে এলো তখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাওয়ার পথে পুরো ফ্লাক্সটা কিন্তু লিঙ্ক করতে পারলো না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কন্ডিশনে, আবার বলছি, যে কন্ডিশনে ফ্লাক্স লিঙ্কেজ ইজ ম্যাক্সিমাম, আবার বলছি, যে কন্ডিশনে ফ্লাক্স লিঙ্কেজ ইজ ম্যাক্সিমাম, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ইজ মিনিমাম। যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি হচ্ছে সেখানে তার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ইজ মিনিমাম। তার মানে কি, ধরো একটুখানি টিল্ট করেছি, ধরো একটুখানি খালি হেলিয়েছি, তো একটুখানি হেলানোর জন্য খুব একটা পরিবর্তন হচ্ছে না, ফ্লাক্স লিঙ্কেজের খুব একটা চেঞ্জ দেখা যাচ্ছে না। কিন্তু এই স্ট্রেট লাইন কন্ডিশন থেকে যখনই আমি একটু ভ্যারিয়েশন করছি তখন অনেকটা পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন নোটিস করা যাচ্ছে। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কি, যে যখন আমি ভার্টিক্যাল পজিশনে কন্ডাক্টরটাকে রেখেছি তাহলে পুরো ফ্লাক্সটা লিঙ্ক করতে পারলো, আর যখন হরিজন্টাল পজিশনে রাখছি তখন অনেকগুলো ফ্লাক্স উপর দিয়ে পালিয়ে গেল, কিছু ফ্লাক্স নিচ দিয়ে পালিয়ে গেল, ঠিক আছে, লিঙ্কেজ পসিবল হলো না। পয়েন্ট নাম্বার 2 ইজ, যে কন্ডিশনে তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করছিল সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ইজ মিনিমাম। নাও হোয়াট ডু ইউ মিন বাই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটাই হচ্ছে আমার কাছে অ্যাজ পার ফ্যারাডেজ ল, যেটাকে আমরা বলে থাকি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটাই হচ্ছে আমার কাছে ইনডিউসড ভোল্টেজ। এই যে লিখেছি না, dψ by dt, দিস ইজ দি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তার মানে কি হলো, যেখানে ভার্টিক্যাল পজিশনে ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করলো সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটা মিনিমাম হলো, মানে ভোল্টেজ ইনডিউসটা কম হলো। মানে এই কন্ডিশনে থাকলে কন্ডাক্টর যখন এই পজিশনে আছে তখন তার ফ্লাক্স লিঙ্কেজ সব থেকে কম হচ্ছে, সরি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ সব থেকে কম হচ্ছে আর ভোল্টেজ ইনডিউস সব থেকে কম হচ্ছে। তাহলে অপোজিট ভাবে যখন এই পজিশনে থাকবে একটুখানি চেঞ্জ হবে তখন কি হবে, rate of change of flux linkage is maximum and the voltage induced is maximum. তো এইটা হলো ফান্ডামেন্টাল একটা পয়েন্ট যেটা আমাকে বুঝতে হবে ইন টার্মস অফ এই ইএমএফ জেনারেশন, ঠিক আছে। ইএমএফ জেনারেশনের এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট। তার মানে যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ কম, দ্যাট মিনস দ্য ভোল্টেজ ইনডিউসড ইজ লেস। আর যেখানে ফ্লাক্স লিঙ্কেজটা কম, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ সেখানে বেশি আর ভোল্টেজ ইনডিউস সেখানে তোমার বেশি, ঠিক আছে। এইটাকেই আমি এখানে একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখিয়েছি, তুমি যদি এখানে একটু ফলো করো তাহলে বুঝতে পারবে। যে কথাটা বললাম সেই কথাটাই দেখো, দেখো এই যে পজিশন নাম্বার এ, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে পুরো ফ্লাক্সটা লিঙ্ক করছে কন্ডাক্টরটাকে, বলো করছে তো? দেখো এই বি পজিশনে একটু কমে গেল ফ্লাক্স লিঙ্কেজ, বি পজিশনে একটু কমে গেল, সি পজিশনে দেখো আরো কমে গেল। মানে এই ছবিটা মনে করো, আমার হাতের কেসটা মনে করো, এই হাত থেকে ফ্লাক্স লাইন্স বেরোলো, এই কাগজে ধাক্কা মারলো, ধাক্কা মেরে বাঁ হাতে চলে এলো। এবার যদি আমি এটাকে বেঁকিয়ে দিই, এরকম করে দিই, তাহলে কি হবে, হাতের উপরের দিকের পোর্শনের ফ্লাক্স গুলো এই দিকে আসতে পারলো না আর নিচের দিকের পোর্শনের ফ্লাক্স গুলো লিঙ্ক করতে পারলো না, এই মাঝখানটা খালি রয়েছে, পুরো পোর্শনটা নেই, ঠিক আছে। সেই ছবিটাই দেখো এইখানে ওরকম ভাবে দেখানো আছে, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটাতে ফ্লাক্স লিঙ্কেজ ইজ ম্যাক্সিমাম। তাহলে ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম হলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ কি হবে, মিনিমাম হবে, মিনিমাম। তার মানে ভোল্টেজ কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ মিনিমাম হবে। তার মানে দেখো তুমি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো ইএমএফ এর কার্ভটা ড্র করা আছে। এই যে এট এ, পয়েন্ট এ মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে ভোল্টেজ কত আছে, 0 ডিগ্রি, 0 আছে। ঠিক সেম ভাবে তুমি যদি পজিশন সি তে চলে যাও, এখানে কি হচ্ছে, ফ্লাক্স, হ্যাঁ, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে কি হচ্ছে, ফ্লাক্স ইজ মিনিমাম, এই সরি, হ্যাঁ ফ্লাক্স ইজ মিনিমাম। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ ইজ ম্যাক্সিমাম, মানে ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম। দেখো থিটা ইকুয়াল টু π/2 তে কত হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। এইভাবে তুমি দেখো এইখানে, হ্যাঁ
এইভাবে তুমি দেখো 3 নাম্বার পয়েন্টে চলে এসো, যেটা 3 নাম্বার পয়েন্ট হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এটা এরকম করে ঘুরতে ঘুরতে এটা তো আবার এদিকে চলে আসবে, সরি এটা এইদিকে চলে আসবে, এভাবে ঘুরছে তো, এইভাবে ঘুরতে ঘুরতে দেখো এটা যদি পরের স্টেজটা এখানে চলে আসে তার মানে তো একই পজিশন হয়ে গেল, খালি এবিটা এদিকে চলে গেল সিডিটা ওদিকে চলে গেল, বাট পজিশনটা তো মোরলেস সেম হয়ে গেল। তার মানে 3 নম্বর পয়েন্টেও আবার জিরোতে চলে এলো। আবার দেখো উল্টো দিকে ঘুরতে শুরু করেছে, আবার দেখো এইদিকে হয়েছে, আবার দেখো এইদিকে চলে এসছে। থিটা ইকুয়াল টু 180, আচ্ছা থিটা ইকুয়াল টু 180 পজিশনটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। থিটা ইকুয়াল টু 180 এর পর থিটা ইকুয়াল টু 3π/2, 180 থেকে 270 এর মধ্যে দেখানো হয়েছে, আর 270 থেকে 360 মানে 0 ডিগ্রি দেখানো হচ্ছে। বুঝতে পারলে? So there is a continuous change in the flux linkage. তারপর যদি there is a continuous change in the voltage induced, এখানে কম এখানে বেশি, এখানে কম এখানে বেশি, হচ্ছে কি হচ্ছে না দেখো। বুঝতে পারলে কি বললাম? 0-তে কম, 90-তে বেশি, 180-তে কম, আবার 270-এ বেশি, আবার 360-এ তোমার 0, ঠিক আছে। এই কম বেশি ব্যাপারটাকেই তো আমরা সাইনোসয়েডাল বলি, তাই না? এটাকেই তো আমরা অল্টারনেটিং বলি, তাই না? তো এই যে ভোল্টেজটা কোথায় তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা তৈরি হচ্ছে এই কন্ডাক্টরটা, এই কন্ডাক্টর সেগমেন্টটা, মানে এই পর্যন্ত মানে তোমার স্লিপ রিং এর আগে পর্যন্ত। কিন্তু স্লিপ রিং এর পরে কি হচ্ছে, দ্যাট ইজ গেটিং কনভার্টেড ইনটু ডিসি। এবার প্রশ্ন হচ্ছে কনভার্ট হচ্ছে কি করে? এইটাকে বলা হয় মেকানিক্যাল রেকটিফায়ার। এটা যদি তুমি মাল্টিপল সার্কিট চেক করে দেখো তখন বুঝতে পারবে যেভাবেই কারেন্টের ফ্লোটা এইখানে হোক না কেন, আলটিমেটলি এখানে কারেন্টের ফ্লোটা মানে লোডের থ্রু দিয়ে কারেন্টের যে ফ্লোটা সেটা সবসময় এই বরাবর থাকছে, সবসময় উপর থেকে নিচের দিকে থাকছে। এটা আমরা আরেকটু যখন কমিউটেশন করবো আরো ভালোভাবে বোঝা যাবে যে কিভাবে এটা একই দিকে থাকছে। তুমি আপাতত ধরে নাও যে এখান থেকে সেটা একই দিকে থাকবে। ডিউ টু রেকটিফিকেশন প্রসেস এর আউটপুটে তোমার কি ওয়েভফর্ম থাকবে, আউটপুটে তোমার ডিসি ওয়েভফর্ম বা পালসেটিং ওয়েভফর্ম থাকবে। পিওরলি ডিসি তো বলা যায় না, পালসেটিং ইন নেচার থাকবে। মানে ধরো তুমি এই যে আউটপুটটা পেলে, এটা তো আউটপুট, এটা তো ইএমএফ, এইটাকে তুমি যদি রেকটিফিকেশন করো তাহলে কি হবে, এর রেকটিফিকেশন আউটপুটটা এরকম আসবে, এটাকে রেকটিফাই করলে এরকম একটা কিছু পাবে। বুঝতে পারছো? তাহলে এটাকে কি তুমি ডিসি বলতে পারবে? বুঝতে পারলে? এটা তো ডিসি বলা যাবে না, এটাকে পালসেটিং ডিসি বলা হবে, পালসেটিং ডিসি বলা হবে। ইট ইজ নট আ পিওর ডিসি। আচ্ছা এইখানে দেখো এই মাঝখানে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ তো? মাঝখানে গ্যাপটাতে তোমার ফ্লাক্সের পরিমাণ কম, ফ্লাক্সের পরিমাণটা কম যেখানে, সেখানে দূর করার জন্য এখানে আমরা ইন্টারপোল ইউজ করে থাকি, আমরা পরে পড়বো, ঠিক আছে। এখানে ছোট ছোট ফিলার পোল বা ইন্টারপোলস ইউজ করা হয়, ইন্টারপোল ইউজ করা হয়, দিস ইজ ইন্টারপোল। ইন্টারপোল কেন ইউজ করা হয়, তার কারণ হচ্ছে যাতে এই যে ফ্লাক্স ওয়েভফর্মটা তৈরি হয়েছে, এই ফ্লাক্সের যে এই যে ডিস্টরশনটা তৈরি হয়েছে, এই ডিস্টরশনটা স্মুথ হয়, ঠিক আছে। মানে এটা প্রপার সাইন ওয়েভ যাতে ক্রিয়েট হয়, আউটপুট ভোল্টেজ যাতে প্রপারলি সাইনোসয়েডাল হয়, তো সেক্ষেত্রে আমাদের দুটো পেন পোলের মাঝখানে একটা ইন্টারপোলও প্লেস করতে হবে। সম্বন্ধে পরে আমরা আবার ডিটেলসে পড়ব। এবার দেখো একটা কনস্ট্রাকশনাল পয়েন্ট অফ ভিউতে একটা ছবি দেখানো হয়েছে। এই ছবিটা তোমরা একবারে দেখো, যেটা বলছি ভালো করে শুনো। কনস্ট্রাকশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিসি মেশিনের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে আমরা বলি আর্মেচার, 1 নম্বর। 2 নম্বর বলি ফিল্ড সিস্টেম, 2 নম্বর বলি ফিল্ড সিস্টেম। 3 নম্বর বলি কমিউটেটর এন্ড ব্রাশ গিয়ার, কমিউটেটর এন্ড ব্রাশ গিয়ার। এই 3টে মেজর সিস্টেম থাকে একটা ডিসি মেশিনের মধ্যে। এবার আর্মেচার কোনটা? আর্মেচার হচ্ছে এই মাঝের যে সার্কুলার যে পোর্শনটা দেখতে পাচ্ছ, যে মাঝের যে সার্কুলার পোর্শনটা দেখতে পাচ্ছ, দিস মাঝের সার্কুলার পোর্শন ইজ কল্ড অ্যাজ আর্মেচার, ঠিক আছে। ফিল্ড সিস্টেম কোনটা? কেউ বলতে পারবে ফিল্ড সিস্টেম কোনটা? বলো ভাই সকল, ফিল্ড সিস্টেম কোনটা বলতে পারবে? আর আইডিয়া আছে? কখনো এর আগে ক্লাসে দেখেছো? কোনো ক্লাস হয়েছে তোমাদের? আর কোনো কোশ্চেন বলো, আইডিয়া করার চেষ্টা করো ভাই সকল।
বলতে চেষ্টা করতে হবে তো। কোনটাকে বলে ফিল্ড সিস্টেম? ফিল্ড সিস্টেম বলে হচ্ছে এই যে এই পোলটাকে, দিস ইজ কল্ড অ্যাজ পোল। এইটাকে আমরা বলি পোল, ঠিক আছে? এই যে এই পোর্শনটা, এই পুরো পোর্শনটা হচ্ছে পোল। স্যার শুধু পোল নিয়ে ফিল্ড সিস্টেম না, পোল আছে, পোলের পর তার ওয়াইন্ডিং আছে, তারপরে তার ইয়ক আছে, এইগুলো সমস্ত কিছু হচ্ছে পোল ফিল্ড সিস্টেমের পোর্শন, ঠিক আছে? এই ফিল্ড সিস্টেমের মধ্যে দেখো ওয়াইন্ডিং লাগানো আছে, এই ওয়াইন্ডিংটাও ফিল্ড সিস্টেমের পোর্শন। তার মানে ফিল্ড সিস্টেমের মধ্যে পোল আছে, এই এই যে কার্ভেচার, এই যে কার্ভেচার যে পোর্শনটা এটাকে বলে পোল শু। পোল শু পরে এটাকে এই এই সেন্টারের যে পোর্শনটা এটাকে বলে পোল কোর। পোল কোর পোর্শন আছে। তারপরে রয়েছে হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, তার উপরে যে ফিল্ড ওয়াইন্ডিং চাপানো আছে সেটা, ঠিক আছে? তাহলে ফিল্ড সিস্টেমের মধ্যে কি কি রয়েছে? পোল আছে, পোলের মধ্যে কি কি আছে? পোল কোর আছে, পোল শু আছে, আর পোলের মধ্যে আর কি রয়েছে? ফিল্ড ওয়াইন্ডিং আছে। ঠিক সিমিলারলি আর্মেচারের মধ্যে কি আছে? আর্মেচারের মধ্যে রয়েছে আর্মেচার কোর। এই যে ভেতরে দেখো সার্কুলার যে পোর্শনটা আমি ড্র করেছি ঘাস কাটা, এই পুরো সার্কুলার পোর্শনটাকে বলবো কোর হিসাবে। আর এইখানে দেখো ওয়াইন্ডিং রয়েছে, দিস ইজ আর্মেচার ওয়াইন্ডিং, দিস ইজ আর্মেচার ওয়াইন্ডিং, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল দুটো পোর্শন। আর কমিউটেটর আর ব্রাশ গিয়ার কোনটা? এই দেখো সেন্টারে এই যে রিংটা ফর্ম করা হয়েছে, দিস ইজ মাই কমিউটেটর। আর এই কমিউটেটরের উপরে দেখো ব্রাশ লাগানো আছে, দিস ইজ ব্রাশ। দেখো দিস ইজ ব্রাশ লেখা আছে, ব্রাশ, দেখতে পাচ্ছ? এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার কাছে ব্রাশের মধ্যে চলে গেল, ঠিক আছে? এবার পোলের মধ্যে দেখো ফিল্ড ওয়াইন্ডিং আছে, তারপরে কমিউটেটর তো দেখো মার্কিং করা আছে, ঠিক আছে? আর্মেচার কোর মার্কিং করা আছে, আর্মেচার স্লট মার্কিং করা আছে। স্লট কোনটাকে বলে? স্লট হচ্ছে এই পোর্শনটাকে বলে, ঠিক আছে? এই পোর্শনটাকে স্লট বলে, যার মধ্যে তুমি কন্ডাক্টরটাকে রেখেছো, দ্যাট ইজ কল্ড অ্যাজ স্লট, আর্মেচার স্লট, ঠিক আছে? পোল শু দেখো এই যে ধারের পোর্শনটাকে পোল শু বলে বলছিলাম, দিস ইজ কল্ড অ্যাজ পোল শু, ঠিক আছে? এই যে পোর্শনটা দুটো পোল শু, এই পুরো কার্ভেচারটার মধ্যে। পোল কোর কোনটাকে বলে? এই যে সেন্ট্রাল পোর্শনটা, এই যে সেন্ট্রাল পোর্শনটাকে পোল কোর বলে। আর্মেচার ওয়াইন্ডিং কোনটা? এই স্লটের মধ্যে যে কন্ডাক্টর গুলো রাখা আছে, দেখো প্রত্যেকটা স্লটে কন্ডাক্টর রাখা আছে, ঠিক আছে? স্যার এখানে একটা কন্ডাক্টর থাকতে পারে, দুটো কন্ডাক্টর থাকতে পারে, কি হতে পারে? অনেকগুলো কন্ডাক্টর থাকতে পারে, একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, মাল্টিপল কন্ডাক্টরস ক্যান বি দেয়ার। আর্মেচার টুথ কোনটা? আর্মেচার টুথ হচ্ছে এই ফাঁকা জায়গাটা, দুটো কন্ডাক্টরের মাঝেই যে ফাঁকা জায়গাটা, দিস ইজ কল্ড অ্যাজ আর্মেচার টুথ, ঠিক আছে? আমাদের যেটা পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে সরকারি চাকরি পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে এই পোর্শনটা কোথায় কোন মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? যেমন এই যে পোলের এই যে পোর্শনটা, এইখানটা এই পোর্শনটা, এই যে পোর্শনটা, এই বডি পোর্শনটা, বডিটা, এই যে বডি পোর্শনটা, এই পুরো বডি পোর্শনটাকে আমরা বলে থাকি ইয়ক। ইয়ক ইজ জেনারেলি মেড আপ অফ কাস্ট আয়রন অথবা কাস্ট স্টিল। স্মল মেশিনের ক্ষেত্রে কাস্ট আয়রন দিয়ে হয়ে যায়, আর লার্জ মেশিনের ক্ষেত্রে কাস্ট স্টিলের দরকার পড়ে। ফিল্ড সিস্টেম কি দিয়ে তৈরি? হাই গ্রেড কপার অথবা অ্যালুমিনিয়াম এনামেল ওয়্যার অর স্ট্রিপ দিয়ে তৈরি করা হয়। আর্মেচার কোর কি দিয়ে তৈরি? ল্যামিনেটেড শীট স্টিল দিয়ে তৈরি, মানে পাতলা পাতলা শীট থাকে, সেই শীট দিয়ে তৈরি করা হয়, অফ 0.4 থেকে 6 ন্যানোমিটার, 0.4 টু 0.6 ন্যানোমিটার, ঠিক আছে? আপনি এখানে ছবি দেখাচ্ছি, আরো বেশ কিছু ছবি দেখাবো, সেই ছবি দেখালে তোমাদের কনস্ট্রাকশন পোর্শনটা আরো ক্লিয়ার হবে। দেন আর্মেচার কন্ডাক্টর, সুপার এনামেলড কপার ওয়্যার অর স্ট্রিপ, এটা দিয়ে আমরা জেনারেলি কপার ওয়্যার দিয়ে আমরা জেনারেলি ইউজ করে থাকি। কমিউটেটর জেনারেলি হার্ড রন কপার দিয়ে ইউজ করা হয়, কমিউটেটর জেনারেলি তোমার কপার দিয়ে, হাই গ্রেড কপার দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে? ব্রাশ তোমার কার্বন দিয়ে ইউজ হতে পারে, কপার দিয়ে ইউজ হতে পারে, গ্রাফাইট ইউজ হতে পারে, এইগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। এইখানে দেখো ওই ইন্ডিভিজুয়াল পোর্শনের বেশ কিছু ডিটেল ফিগার আছে। এই ছবিতে আজকের ক্লাসটাতে কনস্ট্রাকশনের আরো বেশ কিছু ফিগার তোমাদের আমি দেখাবো। তো দিস ইজ দি পোল কোর। এই পোল কোরের মধ্যে দেখো ফিল্ডের ওয়াইন্ডিংটা দুপাশে দুটোকে লাগানো হয়েছে। একদিকে ডট আছে, একদিকে ক্রস আছে। ডট মানে হচ্ছে কি? ডট মানে হচ্ছে কামিং আউট অফ দ্য পেপার, পেপার থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর ক্রস মানে হচ্ছে ইনটু দ্য পেপার, কারেন্টটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে বোঝাতে, মানে এই দিক থেকে কারেন্টটা তোমার দিক থেকে পেপারের ভেতর ঢুকে যাচ্ছে বোঝাতে ক্রসটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এইখানে দেখো আর্মেচারের
টিথকে মার্কিং করা আছে, কোনগুলোকে টিথ বলে, কোনটাকে পোলশু বলে, ইউজফুল ফ্লাক্স কোনটা, লিকেজ ফ্লাক্স কোনটা, সেগুলো সব দেখানো আছে। ঠিক আছে, ইউজফুল ফ্লাক্স কোনটা, যেটা নর্থ পোল, যেটা সাউথ পোল থেকে বেরোলো, কোরের মধ্যে দিয়ে ঢুকলো, সাউথ পোলে গেল, সরি নর্থ পোল থেকে বেরোলো, বেরিয়ে কোরের মধ্যে দিয়ে গিয়ে সাউথ পোলে গেল, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইউজফুল ফ্লাক্স। আর লিকেজ ফ্লাক্স কোনটা, যেটা এই আর্মেচারের কোরের বাইরে দিয়ে বেরিয়ে গেল, যেটা আর্মেচার কোরের সাথে লিঙ্ক করলো না, দ্যাট ইজ কল্ড অ্যাজ লিকেজ ফ্লাক্স। এইখানে দেখো ওই ওয়াইন্ডিং এর, এই যে ফিল্ড ওয়াইন্ডিং যেটা রয়েছে তার একটা ছবি দেওয়া আছে। এই যে কোর রয়েছে, কোরের উপর পোলশু আছে, পোলশুর উপর লিড রয়েছে, এই লিডের মধ্যে ফিল্ড কয়েলের মধ্যে আমি এভাবে প্লেস করে রেখেছি, ছবির মধ্যে দেখাচ্ছে। আরো ছবি দেখাবো, তখন দেখবো আরো ক্লিয়ার হবে। এখানে দেখো কমিউটেটরের ছবিটা দেখানো আছে, কন্ডাক্টর গুলো কোথায় আছে সেটা দেখানো আছে, কোনটাকে কোর পোর্শন বলে, কোনটাকে রোটর শ্যাফট বলে, সেটা দেখানো আছে। এইরকম দেখো, এটা হচ্ছে স্লট, এইখানে একটা কি রয়েছে, কি দিয়ে এই শ্যাফটের সঙ্গে এই আর্মেচারটাকে আমরা পাঞ্চ করে থাকি, রেখে থাকি। হোল ফর দ্য শ্যাফট, শ্যাফটের জন্য একটা হোল করা আছে, এটা একটা হোল, এর মধ্যে দিয়ে আমরা শ্যাফটটাকে প্লেস করতে হবে। শ্যাফট মানে কোনটা আমি দেখাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি রোটেট করবে, ঘুরবে। এইটা হচ্ছে একটা কমিউটেটরের রিডিং, ঠিক আছে, এটা হচ্ছে কমিউটেটর রিংটা, এটা হচ্ছে ব্রাশ হোল্ডার এবং ব্রাশের যে পজিশন সেটা। তবে একটা কনস্ট্রাকশনাল পিকচার দেখো, আমাদের ফুল কোর্সের ক্লাসের একটা পিডিএফ তোমাদের দেখাই, সেখান থেকে তোমাদের অনেকটা আইডিয়া হবে। আচ্ছা, এই দেখো, এইখানে দেখো আমি একটা প্রেজেন্টেশন, ছোট্ট প্রেজেন্টেশন নিয়েছি। এই প্রেজেন্টেশনটা থেকে ওই যে এইখানে কন্ডাক্টরটা রোটেট করছে এবং সেই রোটেট করার জন্য কিভাবে ভোল্টেজ প্রডিউস হচ্ছে এবং কারেন্টের ফ্লোটা হচ্ছে, সেটা একটা ছোট্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দেখো দেখানো আছে। কিভাবে কন্ডাক্টরটা রোটেট করছে, রোটেট করার জন্য ভোল্টেজ তৈরি হচ্ছে এবং কারেন্ট ফ্লো হচ্ছে। ভেরি সিম্পল, যে জিনিসটা তোমাদের বললাম সেখানে এখানে এরকম ভাবে ছবি করে দেখানো আছে। এটা হচ্ছে একটা সিম্পল ফিগার, ঠিক আছে। আবার দেখো সেম সিস্টেম দেখানো আছে, কোথায় রোটর কোর, এইটা হচ্ছে তোমার রোটর কয়েল, ঠিক আছে, সরি এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে স্টেটর, স্টেটরের ভেতরে দেখো রোটর আছে, রোটরের মধ্যে দেখো কয়েলটাকে মার্ক করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে কমিউটেটর, কমিউটেটরটা ঘুরছে, কমিউটেটরের উপর ব্রাশটাকে এইভাবে প্লেস করা আছে। দিস ইজ দি শ্যাফট, শ্যাফটটা কিন্তু ঘুরছে, স্টেশনারি নয় কিন্তু। আবার দেখো এইখানে একটা ছবি আছে, এই ছবিটা দেখাচ্ছে কিভাবে এই মাল্টিপল ছোট 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 যে শীট, সেই শীট গুলো একসাথে জোড়া লাগিয়ে আমি কিভাবে আর্মেচার কোডটাকে তৈরি করেছি, সরি স্টেটর কোডটাকে তৈরি করেছি, তোমার ফিল্ড কোডটাকে তৈরি করেছি। ইয়ক যে পোর্শনটা বলে, দেখো ইয়কটা কিরকম খুলে যাচ্ছে, ছোট ছোট স্লট দিয়ে ইয়কটা পুরোপুরি তৈরি করা হয়েছে, তার মধ্যে নিচে তোমার ওয়াইন্ডিংটাকে দেখানো হচ্ছে, আর্মেচার ওয়াইন্ডিংটা রয়েছে। দেখো দিস ইজ দি আর্মেচার, দিস ইজ দি আর্মেচার ওয়াইন্ডিং, দিস ইজ দি ফিল্ড ওয়াইন্ডিং, এটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংটা, আর এই ভেতরটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, ঠিক আছে। আর এটা বাইরেটা আর্মেচারটাই তো রোটেট করছে, হ্যাঁ রোটরটা আর্মেচারটাই তো অ্যাকচুয়ালি, আর্মেচারটাই হচ্ছে রোটর, এই যে ভিতরের পোর্শনটা, এই ভিতরের পোর্শনটা এটাই রোটেট করছে। দেখো এই ছবিটা দেখো, এই বাইরেটা হচ্ছে ইয়ক পোর্শনটা, এর মধ্যে ফিল্ড সিস্টেমটা রয়েছে, আর এইটা হচ্ছে ভেতরের আর্মেচারটা, এটা রোটেট করছে, এটা হচ্ছে ভেতরের আর্মেচারটা। এটা এখানে আর্মেচারটাকে স্ট্যাটিক দেখানো আছে, তার কারণ হচ্ছে আমি এখানে উপরের যে ইয়কটা আছে সেটা যে স্ট্যাম্পিং দিয়ে তৈরি করা হচ্ছে, ছোট 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 স্ট্যাম্পিং দিয়ে, সেটা বোঝানোর জন্য এই ফিগারটা আছে। মানে পাতলা পাতলা শীট স্টিল দিয়ে, বললাম না যে পাতলা পাতলা শীট স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, সেইটা এখানে বোঝা যাচ্ছে। আরো ছবি আছে, তাহলে তিনটে পার্ট। ল্যামিনেশন কথার মানে হচ্ছে, ধরো কিরকম একটা ব্যাপার বলো তো, তুমি কখনো তোমার ডকুমেন্ট ল্যামিনেশন করিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডকুমেন্ট ল্যামিনেশন করানোর পারপাসটা কি? ধরো তোমার যে পেপারটা আছে সেই পেপারটা যাতে নষ্ট না হয়ে যায়, ওই জন্য তার চারিদিকে একটা প্লাস্টিকের ধরো থিন লেয়ার করে ফিল দাও, ওটাই তো ল্যামিনেশন। ঠিক সেম জিনিসটা ধরো একটা স্টিলের কনস্ট্রাকশন আছে, একটা স্টিল তোমার মেটেরিয়াল রয়েছে, সেই স্টিলের একটা স্ট্রাকচারের উপর তুমি ভার্নিশ কোটিং করেছো। ভার্নিশ মানে হচ্ছে এক ধরনের মেটেরিয়াল যার মধ্যে এরকম ডিপিং করা হয়, মানে ডিপ করলে ওর মধ্যে যদি ডোবানো হয় তাহলে ওর চারিদিকে একটা লেয়ার তৈরি হয়। ঠিক সিমিলার টু ইয়োর দিস ল্যামিনেশন, যেটা তোমরা বইতে ইয়েতে পড়েছো। ওখানে যেমন
প্লাস্টিকের ল্যামিনেশনটা পরিষ্কার ভাবে বোঝা যায়, ওখানেও ঠিক ল্যামিনেট করার পরে ওই কোর মেটেরিয়ালের চারিদিকে ওই লেয়ারটা পড়ে যায়, ভার্নিশের যে লেয়ারটা, সেই লেয়ারটা পড়ে যায়, ওইটা কি বলা হয় ল্যামিনেশন। ঠিক আছে, আর এগুলোকে থিন শিটস অফ ল্যামিনেশন বলা হচ্ছে। থিন শিট মানে হচ্ছে ছোট ছোট টুকরো টুকরো শিট দিয়ে। প্রথম কথা হচ্ছে শিট মানে হচ্ছে পাতলা পাতিটা। সেই পাতলা পাতিটা যখন আমি ভার্নিশের মধ্যে ডোবাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ল্যামিনেশন, শিটের উপর ল্যামিনেশন পড়লো। এবার ওই শিট উইথ ল্যামিনেশন সেটা যখন একসাথে কোলাজ করছি তখন তৈরি হচ্ছে রিঅপটা। শিটটা হচ্ছে একটা মেটালের পাতলা মতো শিট, মানে পাতলা মতো পার্ট। যেমন তুমি শিট মানে এখানে কি বুঝবে, ধরো 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 এই যে আমার জলের বোতলটা আছে, জলের বোতলটা অ্যাকচুয়ালি কি, একটা একটা তো স্টিলের শিট ছিল, সেটাকে মোল্ড করে তো এরকম করে ঘুরিয়ে তো তৈরি করা হয়েছে, দ্যাট ইজ শিট। এবার শিটের উপর ধরো আমি এর উপর বিভিন্ন কালার করেছি বা কোনো কিছুর উপর ডুবিয়েছি, তাহলে এর উপর যাতে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, ওই লেয়ারটা হচ্ছে আমার কাছে ল্যামিনেশন। ওই লেয়ার তৈরি করাটাকে আমরা বলি ল্যামিনেশন। ঠিক আছে, তাহলে তিনটে পার্ট হয়ে গেল। ফিল্ড সিস্টেমে তিনটে পার্ট, একটা হচ্ছে মেন পোল, একটা হচ্ছে ফ্রেম, একটা হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোলটা কিরকম ভাবে কানেকশন করা হয়, ইজ ইন কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার, আর্মেচারের সাথে সিরিজে কানেকশন করা হয়, এটা বলবো। এবার কোনটা কি দিয়ে তৈরি, দেখো এখানেও মেটেরিয়াল গুলো লেখা রয়েছে। ফ্রেম তৈরি হয় কাস্ট স্টিল দিয়ে, মেন পোল তৈরি হয় শীট স্টিল দিয়ে, ইন্টারপোল তৈরি হয় ল্যামিনেটেড লো কার্বন স্টিল দিয়ে। ঠিক আছে, এগুলো সব অবজেক্টিভ কোশ্চেন পরীক্ষায় আসে। আর্মেচার যে মেটেরিয়ালটা তার দুটো পোর্শন থাকে, একটা বলে আর্মেচার কোর উইথ স্লট, একটা বলা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং ইন স্লটস। একটা হচ্ছে কোর, আর্মেচার কোর, আর যার উপর তুমি ওয়াইন্ডিংটা চাপাচ্ছ। জেনারেলি লো লস সিলিকন স্টিল দিয়ে এটাকে তৈরি করা হয়। ঠিক আছে, এটা একটা পোলের ছবি, আর সেই পোলের মাথায় দেখো ওয়াইন্ডিংটা চাপানো আছে। এটা পোলের সাইজে চ্যামফারিং করা আছে। চ্যামফারিং মানে হচ্ছে দেখবে কিছু কিছু অবজেক্টের ভারগুলো খুব ধারালো হয়, যেমন ধরো একটা যদি থালা, দেখবে থালাগুলো যেখানে কোণ রয়েছে, মানে যেখানে ধরো এর মধ্যে উঠে আছে যে কোণগুলো, ওর মুখটা দেখবে খুব ধারালো হয়। এবার ওই মুখটাকে একটু ভোঁতা করে দিলে কি হবে, তোমার হাতে লাগবে না। ওই হাতে না লাগার জন্য ওটাকে আমরা কি করি, মুখের উপরের পোর্শনটাকে স্মুথনিং করি, ঘষি, তাই না? ওই ঘষার ফলে যে সেগমেন্টটা তৈরি হয়, ওই রাউন্ডের যে সারফেসটা তৈরি হয়, ওটাকে বলে চ্যামফার সারফেস। পোলগুলো দেখো ওরকম ছোট 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 ল্যামিনেশন দিয়ে তৈরি করা হয়েছে। ল্যামিনেশন মিনস ওই শীট, সেই শীটের উপর ল্যামিনেশন করা হয়েছে। ঠিক আছে, এরকম ছোট 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 ল্যামিনেশন গুলো একসাথে জোড়া লাগিয়ে লাগিয়ে পুরো পোলটা তৈরি করা হয়েছে, পুরো পোলটা তৈরি করা হয়েছে। এরকম বুঝতেই পারছো, ছোট ছোট ল্যামিনেশন, 3 শিটস অফ ল্যামিনেশন, সেগুলোকে একসাথে জোড়া লাগিয়ে আমি পোলটা তৈরি করেছি। এবার পোলের চারিদিকে আমি কি বসিয়েছি, তোমার পোল ওয়াইন্ডিংটা বা ফিল্ড ওয়াইন্ডিংটা চাপিয়েছি। আবার এখানে দেখো ফিল্ড ওয়াইন্ডিং এর দুটো ভাগ করা আছে, একটা বলা সিরিজ ফিল্ড, একটা বলা শান্ট ফিল্ড। এখানে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। এখানে বলতো যে কোন ওয়াইন্ডিং এর ক্রস সেকশনটা বেশি মোটা, সিরিজ না শান্ট? সিরিজের বেশি মোটা। তার কারণ হচ্ছে সিরিজ ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে মেন কারেন্টটা ফ্লো হবে, তার মানে ওর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি হতে হবে। সিরিজ ওয়াইন্ডিং এর ক্রস সেকশন মোটা হয়, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি হয়। ঠিক আছে, শান্ট ফিল্ড জেনারেলি প্যারালালে কানেক্টেড থাকে, তাহলে প্যারালাল কানেকশন করতে গেলে তার মধ্যে কারেন্ট কম যাবে, কিন্তু তার একপাশে কমপ্লিট ভোল্টেজটা এসে পড়বে। তো ওই জন্য যেগুলো শান্ট ফিল্ড হয় তার কন্ডাক্টরের যে ক্রস সেকশন সেটা ছোট হয়, বাট ইনসুলেশনটা বেশি হয়। সিরিজ ফিল্ডের কন্ডাক্টর ক্রস সেকশন বেশি হয়, বিকজ তাকে বেশি কারেন্ট ক্যারি করতে হয়, তার বেশি ভোল্টেজ ইনসুলেশনের দরকার পড়ে না, তার কারণ হচ্ছে সেটা সিরিজে আছে, তার মধ্যে অল্প একটু ড্রপ হবে। কিন্তু যে শান্ট ফিল্ডটা থাকে সেটা প্যারালাল উইথ রেসপেক্ট টু ভোল্টেজ থাকে, যার জন্য পুরো ভোল্টেজের রেসপেক্টে আমাকে তাকে ইনসুলেট করতে হয়। তার মধ্যে দিয়ে কারেন্ট কম ফ্লো হয়, ওই জন্য তার কারেন্টের ক্রস সেকশনটা কম হয়ে যায়। তাহলে মানে আমি যদি শুধু ছবি দেখে বলতে পারবো কোনটা শান্ট ফিল্ড কোনটা সিরিজ ফিল্ড। সিরিজ ফিল্ডের কন্ডাক্টর গুলো মোটা হবে, শান্ট ফিল্ডের কন্ডাক্টর গুলো পাতলা হবে। শান্ট ফিল্ডের ল্যামিনেশন, শান্ট ফিল্ডের যে তোমার ইনসুলেশন এটা বেশি হবে, আর সিরিজ ফিল্ডের ইনসুলেশনটা। এখানে আরো অনেক ছবি আছে, ইন্টারপোলের কানেকশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং দেখানো আছে। কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা জেনারেলি পোল সুতে বসানো হয়। ঠিক আছে, পোল সুতে জেনারেলি কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা বসানো হয়। ঠিক আছে, এখানে দেখো
আর্মেচারের ক্রস সেকশন সম্বন্ধে বলা রয়েছে, আর্মেচারের ডিটেলস সব দেওয়া আছে, এই থ্রেড গুলো দেখানো আছে, এর মধ্যে আমি কন্ডাক্টর গুলো বসিয়েছি, দিস ইজ দি আর্মেচার টিথ, ঠিক আছে। সেই আর্মেচার টিথটা একটা স্পাইডারের থ্রু দিয়ে নিচে আমার যে ব্রাশ আছে, নিচে আমার যে শ্যাফট আছে ওর সাথে কানেক্টেড থাকবে। কিভাবে কানেক্টেড থাকবে আমি পরে দেখাচ্ছি, একটা বড় ছবি আছে তার মধ্যে রয়েছে। এইটা হচ্ছে আর্মেচারের কন্ডাক্টরের প্লেসমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা কয়েল, যেরকম আমাদের বলছে। এটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, কমিউটেটর ভিনিং, বিভিন্ন সেগমেন্টের অংশগুলো দেখানো রয়েছে। এইটা হচ্ছে কমিউটেটর, আর কমিউটেটরের উপর এটা হচ্ছে ব্রাশ, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো বক্স টাইপ ব্রাশ অ্যাসেম্বলি, এটা হচ্ছে ব্রাশের বিভিন্ন পজিশন। ব্রাশকে সোজাসুজিও লাগানো যায়, ট্রেলিং পজিশনও লাগানো যায়, রিয়াকশন পজিশনও লাগানো যায়, এরকম নানা রকম পজিশন তার দেওয়া যেতে পারে। ব্রাশের এতগুলো মেটেরিয়াল হয়, ন্যাচারাল গ্রাফাইট, হার্ড কার্বন, ইলেকট্রোগ্রাফাইট এন্ড মেটাল গ্রাফাইট। এটা একটা মোটরের কি ফ্রেম সাইজ সেইটা দেখে বোঝা যায় যে এটা একটা ছোট মোটর, এটা হচ্ছে বড় মোটর। এইটা হচ্ছে সেই ছবিটা যেখানে দেখো ফ্রন্ট ভিউও রয়েছে আর ক্রস সেকশনাল ভিউ আছে। এইটা হচ্ছে তোমার ল্যামিনেটেড আর্মেচার যে কোর, সেই পোর্শনটা, এই যে আর্মেচার কোর, এই আর্মেচার কোরটা, সেই আর্মেচার কোর থেকে সেটা একটা রাইজারে আসে, রাইজারের পর সেটা চলে আসে হচ্ছে আমাদের যে ইয়েটা রয়েছে, স্লিপিংটা রয়েছে, সেইখানে চলে আসে। তারপর সেখান থেকে চলে যায় এন্ড কভারে, ঠিক আছে। আর এর সেন্টারে থাকে হচ্ছে তোমার শ্যাফট। দিস ইজ দি কমপ্লিট ফিগার। এই পর্যন্ত তোমাদের আজকে থাকবে। এখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং সম্বন্ধে বলা আছে, কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর কি কাজ, আই থিঙ্ক ইন্টারপোল ওয়াইন্ডিংটা হয়তো লেখা আছে। হ্যাঁ, ইন্টারপোল ওয়াইন্ডিং এর কি কাজ, এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। রিঅ্যাক্টেন্স ভোল্টেজ কি জিনিস, এই সব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আলাদা করে লেখা আছে। তো কম্পেনসেটিং ওয়াইন্ডিংটার কাজ হচ্ছে কি দেখো, টু নিউট্রালাইজ দ্য ক্রস ম্যাগনেটাইজিং ফ্লাক্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশন না করলে এই সেন্টেন্সটা তুমি বুঝতে পারবে না। আর্মেচার রিঅ্যাকশন কি জিনিস পরের ক্লাসে বলবো, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ইট ইজ এ পোল ফেস ওয়াইন্ডিং, পোলের ফেসে থাকে, তাহলে কাজটা হচ্ছে কি ক্রস ম্যাগনেটাইজেশনটাকে কমানো, নিউট্রালাইজ করা। It is connected in series with the armature winding. It is generally employed in large machines which are subjected to large load fluctuations due to large size and increased cost. It is used to avoid flashover at the commutator surface. Commutator surface flashover আটকাতে ইউজ করা হয়। ইন্টারপোল ওয়াইন্ডিংটা কি ইমপ্রুভ করছে কমিউটেশন। এ কি করলো, আর্মেচার রিঅ্যাকশনের ক্রস ম্যাগনেটাইজিং এফেক্টটাকে নিউট্রালাইজ করলো, মানে আর্মেচার রিঅ্যাকশন কমাতে সাহায্য করলো। কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর্মেচার রিঅ্যাকশন কমাতে সাহায্য করলো। আর ইন্টারপোল ওয়াইন্ডিং কি করলো, ইন্টারপোল ওয়াইন্ডিং টু ইমপ্রুভ দ্য কমিউটেশন প্রসেস, কমিউটেশন প্রসেসটাকে ইমপ্রুভ করলো, ঠিক আছে। ইটস ওয়াইন্ডিং ক্যারিজ দ্য আর্মেচার কারেন্ট ইন সাচ এ ডাইরেকশন দ্যাট ইটস ফ্লাক্স অপোজেস দ্য কোয়াড্রেচার অ্যাক্সিস ফ্লাক্স, ঠিক আছে। এটা আমরা পরে বুঝবো যে হোয়াট ইজ ডাইরেক্ট অ্যাক্সিস, হোয়াট ইজ কোয়াড্রেচার অ্যাক্সিস। যেটা প্যারালাল থাকে, লম্বালম্বি যেটা থাকে, এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাক্সিস, আর এই বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় কোয়াড্রেচার অ্যাক্সিস, ঠিক আছে। যেটা ভার্টিক্যাল সেটা হচ্ছে ডাইরেক্ট, যেটা শুয়ে রয়েছে সেটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস, ঠিক আছে। এগুলো সম্বন্ধে আমরা পরে আবার করব। এই পর্যন্ত তোমাদের থাকবে। তোমরা অবশ্যই কনস্ট্রাকশন পোর্শনটাকে খুব ভালো করে পড়বে, কারণ ডিসি মেশিনের কনস্ট্রাকশন থেকে প্রত্যেকটা বার পরীক্ষায় কোশ্চেন আছে। এর একটা ডিটেলস আইডিয়া আমাদের থাকার খুব দরকার আছে, অবশ্যই এটাকে ভালো করে দেখবে, ঠিক আছে। আর এই পর্যন্ত আমি তোমাদের ক্লাসটা রাখছি, ডিসি মেশিনের কনস্ট্রাকশন পোর্শনটা কমপ্লিট করলাম। পরের দিন এর পরের পোর্শনটাকে নিয়ে চলবো, ঠিক আছে, প্রুফগুলো সব করবো। তো দেখো এইরকম ভাবে আমি যদি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলতে বলতে যাই, ইট উইল টেক টাইম, এবং 1 ঘন্টা যদি আমি সময় না দিই তাহলে এই বিষয়গুলো থেকে অনেক জিনিস তোমাদের বাদ থেকে যাবে। এই জন্যই আমি চাইছি যে যারা মনে হচ্ছে যে স্যারের কাছে পড়লে আমি শিখতে পারবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা নিঃসন্দেহে আমাদের ব্যাচে জয়েন করো, ঠিক আছে। কোনো ক্লাস তোমাদের মিস যাবে না, সমস্ত ক্লাসে তোমরা ভালোভাবে করতে পারবে, ভালোভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে শিখতে পারবে, ঠিক আছে। তো এই পারপাসটাতেই আমি এটাকে ফ্রি ডোমেন থেকে পেড ডোমেনে নিয়ে গেছি, যাতে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে গিয়ে আমি পড়াতে পারি, এবং যেটা তোমাদের পড়াটা একবারের জন্য নয়। ধরো এখন আমি পড়ছি ঠিক আছে, কিন্তু এই পড়াটাও যাতে আমার ভবিষ্যতে কাজে লাগে, ঠিক আছে। সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে পড়াশোনা করলে আশা করি তুমিও ভবিষ্যতে একটা গভর্নমেন্ট জব, আরআরবি যেই, এসএসসি যেই, বিভিন্ন জব লাগাতে পারবে, ঠিক আছে। কারণ থার্ড সেমটা হচ্ছে ফান্ডামেন্টাল। থার্ড সেমে যে 5টা সাবজেক্ট আছে, সেই 5টা সাবজেক্টকেই কিন্তু আমরা গভর্নমেন্ট জব পড়ানোর সময় খুব ডিটেলসে ইন ডেপথ পড়াবো। সার্কিট থিওরি, মেশিন, পাওয়ার সিস্টেম, ঠিক আছে, পাওয়ার জেনারেশন তোমাদের যেমন আছে,
অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, মেজারমেন্ট আছে, এভরি সাবজেক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো থার্ড সেমটা যদি আমরা ভালোভাবে করতে পারি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেজরিটি সাবজেক্ট থার্ড সেমে আছে, এরপরে আর কিছু নেই। থার্ড সেমে ম্যাক্সিমাম সাবজেক্ট আছে এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো আছে। তো আমি চাই না যে সেই জায়গাটা যে একটা যা হোক তাও করে হয়ে যাক। বুঝতে পারলে তো কি বললাম কনস্ট্রাকশনের পোর্শনটা? হ্যাঁ স্যার। বড় আছে, মানে এটার জন্য একটু ডেপথ লাগবে, মানে এতগুলো ছবি না দেখালে তুমি কখনো বুঝতে পারবে না যে আর্মেচারটা ঘুরছে না স্টেটারটা ঘুরছে, শ্যাফটটা কি দাঁড়িয়ে আছে না শ্যাফটটা ঘুরছে, ঠিক আছে? এই শ্যাফটের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, শ্যাফটটা কি ভেসে আছে না মাঝখানে কোনো কনস্ট্রাকশনের মানে কোনো অ্যারেঞ্জমেন্টের সঙ্গে কানেক্টেড রয়েছে। যেমন এই ফিগারটা দেখলে তুমি বুঝতে পারবে, এই ফিগারটা দেখে তুমি বুঝতে পারছো যে এই শ্যাফটটা অ্যাকচুয়ালি এই এন্ড কভার দিয়ে কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে? তারপরে শ্যাফটটাও ঘুরছে আর এন্ড কভারের সাথে এমন সিস্টেম করা আছে যাতে শ্যাফটটা ফ্রিলি রোটেট করতে পারে। কারণ আলটিমেটলি শ্যাফট ঘোরার জন্যই আর্মেচারটা ঘুরবে, আর্মেচারটা ঘোরার জন্যই কন্ডাক্টর গুলো ঘুরবে, তার ফলে তার চারদিকে ভোল্টেজ তৈরি হবে। এবং সেখানে আমাকে এখানে এই যে রাইজারের সিস্টেম দিয়ে আমি কমিউনিকেশন সিস্টেমটা ডিজাইন করেছি, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা তোমরা ম্যাক্সিমাম বইতে পাবে না, এই ছবিটা ম্যাক্সিমাম বইতে থাকে না। যাই হোক, এই পর্যন্ত বলে শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে, ঠিক আছে? তোমরা যারা ক্লাস জয়েন করতে চাইবে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া। এই ভিডিওটাই কিন্তু আমাদের লাস্ট ইউটিউবে লাইভ থাকছে, ঠিক আছে? প্রয়োজনে আরো কিছু অন্য ক্লাসের ফার্স্ট ক্লাসগুলো আমরা লাইভ রেখে দেবো, তোমরা দেখো তোমাদের কেমন লাগলো জানাবে, ঠিক আছে? বাট এই পর্যন্ত আমাদের লাইভ থাকবে ফর দি মেশিন পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? আমার সময় লাগবে ক্লাস নিতে, আমি তাড়াহুড়ো করে ক্লাস নিতে চাই না। আমি চাই না তোমাদের এমন একটা কিছু যা হোক করে পড়িয়ে দিলাম যে যেরকম সেরকম করে পড়িয়ে দিয়ে আমি ক্লাসটা খালি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? দ্যাট ইজ নট মাই পারপাস। আমার পারপাস হচ্ছে তোমরা যাতে শেখো, ঠিক আছে? কলেজগুলোর যা অবস্থা এবং সেখানকার লোকজনের যা টেন্ডেন্সি, ঠিক আছে, সেখান থেকে পড়াশোনা কতটা সম্ভব, ঠিক আছে, সেটা তোমরাই ভালো বলতে পারো। আমি সকলকেই বলবো, ঠিক আছে, যারা ক্লাস করছো তারা স্যারেদেরকে চ্যালেঞ্জ করো, স্যারেদেরকে কোশ্চেন করো, আর আমাকে তো অবশ্যই করবে, ঠিক আছে? অবশ্যই করবে, ঠিক আছে? কারণ তোমাদের এটা যে শেখার সময়, তোমরা যত ভালোভাবে সাবজেক্টটাকে বুঝবে তত ভালোভাবে তোমরা সামনের দিনে একজন ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, ঠিক আছে? তোমরাই ভবিষ্যতের এই মানে হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু কন্ট্রোল করবে, তোমরা সমস্ত কিছু চালাবে, ঠিক আছে? আমরা বর্তমানটা ধরে রেখেছি, তোমরা ভবিষ্যৎটাকে ধরবে, ঠিক আছে? আমি সবসময় চাইবো যে এর পরের জেনারেশনে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, ঠিক আছে, তারা যেন ফান্ডামেন্টালি খুব স্ট্রং হয়, ফান্ডামেন্টাল পয়েন্ট ভিউ থেকে তারা যেন খুব ক্লিয়ার থাকে যে আমি কি পড়ছি, আমার কি পড়া হচ্ছে, ঠিক আছে? তো এইটার জন্যই আমাদের মেনলি এই জিনিসটা চালু করা, ঠিক আছে? সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তোমরা সবাই পড়াশোনা করতে থাকো। এই পর্যন্তই শেষ করলাম।